আপনারা কি জানেন পৃথিবীতে এত সোনা কবে, কেন এবং কোথা থেকে এসেছে? ইতিহাসে এমন একটা সভ্যতা ছিল যাদের কাছে জলের থেকেও বেশি সোনা ছিল। পৃথিবীতে সবথেকে বেশি সোনা কোন দেশের কাছে আছে সেটা কি আপনি জানেন? কৃত্রিমভাবে কি সোনা বানানো সম্ভব? বন্ধুরা, সোনার বিষয়ে এরকমই সব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 3100 খ্রিস্টপূর্বাব্দে মিশরের শ্রমিকরা প্রাকৃতিকভাবে পাওয়া সোনা পরিষ্কার করে সেগুলো গলিয়ে ঠান্ডা করার পর যে কাজটা পেয়েছিল সেটা 5000 বছর পেরিয়ে গেছে। এই সময় পর্বে মানবজাতি মোট 1,25,000 টন সোনা পৃথিবীর থেকে খনন করেছে। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সোনার ভূতাত্ত্বিক বিষয় সম্পর্কে জানিয়ে দেব। আনুমানিক 5000 বছর আগে মিশরের কারিগররা পৃথিবীর খনি থেকে বড় পরিসরে সোনা খুঁজে পায়। তারপর এই সোনা মানব সভ্যতার হাতে পৌঁছায়। পৃথিবীর গর্ভ থেকে বিশাল পরিসরে সোনা উদ্ধার করার এই ঘটনাটা অবিশ্বাস্য ছিল, কারণ পৃথিবী থেকে এত বিশাল মাত্রায় সোনা খুঁজে পাওয়া কোনো সাধারণ ব্যাপার ছিল না। সোনা কিন্তু প্রথম থেকেই পৃথিবীতে ছিল না, সোনা অন্য কোনো জায়গা থেকে পৃথিবীতে এসেছে। কারণ পৃথিবীর ভূতত্ত্ব, পৃথিবীর প্রকৃতি সোনার অনুরূপ নয়। তাই এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, তাহলে পৃথিবীতে এত সোনা আসলো কোথা থেকে? বন্ধুরা, আজ আমরা পৃথিবীতে যত সোনা দেখছি সেটা কিন্তু শুরু থেকেই পৃথিবীতে ছিল না। ব্রহ্মাণ্ডে সুপারনোভা নিউক্লিয় সিনথেসিস থেকে সোনা তৈরি হয়। মানে বিশুদ্ধ সোনা হলো কোনো মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ। পৃথিবীতে যত সোনা আছে সেগুলো কয়েক বিলিয়ন বছর আগে, অর্থাৎ পৃথিবী সৃষ্টির প্রারম্ভিক পর্যায়ে হওয়া উল্কাবৃষ্টির কারণে পাওয়া যায়। মনে করা হয় যে পৃথিবীতে যত সোনা আছে সেটা মৃত নক্ষত্রের ডেব্রিস থেকে এসেছে। সেখান থেকে জমা হওয়া এই সোনা পৃথিবীর ভূগর্ভে চলে যায়। কারণ আমাদের এই পৃথিবী আজ থেকে আনুমানিক 4 বিলিয়ন বছর আগে ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছিল। আর সেই সময় পৃথিবীতে যত উপাদান ছিল সেগুলো ঠান্ডা হয়ে পৃথিবীর বাইরের স্তর, অর্থাৎ শিলা স্তরে সঞ্চিত হয়। পৃথিবীর বাইরের স্তরের ঘনত্ব 2.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, যার ফলে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এবং ক্যালসিয়ামের মতো উপাদান পৃথিবীর উপরি স্তরে উঠে আসে, কারণ এগুলো হালকা ছিল। অন্যদিকে লোহা, সীসা, তামা এবং পারদের মতো ভারী ধাতুগুলো পৃথিবীর অভ্যন্তরে একটু নিচের দিকে চলে যায়, যার মধ্যে সোনাও ছিল। এই ধাতুগুলো হয়তো সারা জীবনের মতো সেখানে বন্দী হয়ে থাকত, কিন্তু পৃথিবীতে টেকটনিক প্লেটের উথাল পাতাল এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত এই ধাতুগুলোকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে বাইরে বের করতে শুরু করে। আগ্নেয়গিরি লাভার ছায়ের সঙ্গে এই সমস্ত ধাতু বারবার পৃথিবী পৃষ্ঠের উপরে আসতে থাকে। এইভাবে অনেক সোনা পৃথিবীর আগ্নেয় পর্বত রূপে জমা হয়। ধীরে ধীরে বৃষ্টির কারণে পৃথিবীর এইসব আগ্নেয় পর্বত ক্রমশ ক্ষয় পেতে শুরু করে এবং সেখানকার কিছু সোনার কণা নদীতে চলে আসে। তারপর নদীর সাহায্যে সোনার কণা সমুদ্রেও চলে যায়। এই সোনার কণার পরিমাণ বড় সমুদ্র এবং বড় নদীর তুলনায় এতটাই কম ছিল যে সেটা খুঁজে পাওয়ার জন্য অনেক সময় এবং অনেক পরিশ্রম ব্যয় হতো। তাই বহু মিশরবাসী নীল নদের প্রান্ত থেকে সোনার কণা সংগ্রহ করতে শুরু করে দেয়। সেই সময়কার মানুষও এই সোনার কণার আর্থিক গুরুত্ব বুঝে গিয়েছিল। সেই সময় কোনো মুদ্রার অস্তিত্ব ছিল না, তখন সোনার মাধ্যমেই ব্যবসা হতো। সোনার জন্যই অনেক সাম্রাজ্য তৈরি হয়েছিল, আবার ভেঙেও পড়েছিল। এমন একটা সময় ছিল যখন সম্রাটদের শক্তিও এই সোনার উপরে নির্ভরশীল ছিল। মধ্যযুগে ইউরোপীয় দেশগুলোতে সোনা দুর্লভ ছিল। মধ্যপ্রাচ্য মরুভূমি ছিল, কোনো নদী নালা ছিল না। এই জন্য আরব দেশেও সোনার অভাব ছিল। এই সমস্যার সমাধানের জন্য সেখানকার অ্যালকেমিস্টরা তাদের বুদ্ধি প্রয়োগ করে। ইউরোপিয়ান এবং মধ্যপ্রাচ্যের অ্যালকেমিস্টরা পারদকে সোনায় রূপান্তরিত করার চেষ্টা শুরু করে দেয়। আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন উঠছে যে পারদই কেন? আসলে বন্ধুরা, পারদ এবং সোনার মধ্যে মাত্র একটা ইলেকট্রনের পার্থক্য আছে। যেখানে সোনার মধ্যে ইলেকট্রনের সংখ্যা 80 হয়ে থাকে, সেখানে পারদে এই সংখ্যাটা 79। সেখানকার অ্যালকেমিস্টরা সোনা এবং পারদের মধ্যে থাকা এই একটা ইলেকট্রনের সামান্য পার্থক্যটা মুছে ফেলার কথা ভাবেন, যার জন্য তারা অনেক চেষ্টাও করেন, যদিও তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছিল। তাদের পক্ষে পারদকে সোনায় রূপান্তরিত করা সম্ভব হয়নি। কিন্তু তাও এই অ্যালকেমিস্টদের প্রচেষ্টা বিফলে যায়নি, কারণ তারা পারদকে সোনায় রূপান্তরিত করার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, সেখানে পারদের সঙ্গে রিয়াকশন করানোর জন্য 3টে অ্যাসিড আবিষ্কার করেন। এগুলো ছিল সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোলিক অ্যাসিড। আর এই অ্যাসিডগুলো বাণিজ্যিক জগতে সোনার থেকেও বেশি দামি, কারণ এই 3টে অ্যাসিড ছাড়া বাণিজ্যিক সাম্রাজ্য তৈরি হতো না। বন্ধুরা, চলুন আরও একবার সোনার ইতিহাসে ফিরে যাওয়া যাক।
ষোড়শ শতকে পর্তুগিজ এবং স্পেনীয় সাম্রাজ্য মধ্য এবং উত্তর আমেরিকায় যায়। সেখানে তারা যে সোনার ভাণ্ডারটা খুঁজে পায় সেটা অবিশ্বাস্য ছিল। আসলে ইউরোপিয়ানদের যাওয়ার আগে উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে কিছু সভ্যতার মানুষেরা বসবাস করতেন, যারা সেখানকার প্রধান বাসিন্দা ছিলেন। যেমন বর্তমান সময়ে কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে যেসব বাদামি বর্ণের অধিবাসীরা অবশিষ্ট আছেন তাদের রেড ইন্ডিয়ান বলা হয়। এমনই একটা সম্প্রদায় দক্ষিণ আমেরিকা মহাদেশে বসবাস করত, যাদের নাম ছিল ইক্কা সভ্যতা। হাজার বছর ধরে বিকশিত ইক্কা সভ্যতার চারিদিকে শুধু সোনাই সোনা ছিল। সেখানকার ভূভাগ এমনভাবে তৈরি হয়েছিল যে আগ্নেয়গিরি থেকে সবথেকে বেশি স্বর্ণভাণ্ডার সেখানে এসেছিল, যদিও সেখানে লোহা ছিল না। আর ইক্কা সভ্যতার বাসিন্দারা এটাও জানতেন না যে লোহা আসলে কি। তাই ইক্কা সভ্যতার মানুষ সবকিছুতে সোনা ব্যবহার করতেন। তাদের কাছে এতটাই সোনা ছিল যে তারা কোনো দুর্গ তৈরি করলেও সেটা সোনা দিয়েই তৈরি হতো। আর সেটা খোদাই করার জন্য ব্যবহৃত হওয়া হাতুড়িও কাঠ এবং সোনা দিয়ে তৈরি হতো। এই সভ্যতার বাসিন্দাদের ঘরের বাসন, চেয়ার, চামচ সবকিছু সোনা দিয়ে তৈরি হতো। এই সভ্যতার আরও একটা প্রথা ছিল যেটা প্রাচীন মিশরীয় সভ্যতার সঙ্গে মিলে যায়। তারাও মৃতদের সঙ্গে সোনার অলংকার চাপা দিয়ে রাখত। তবে তাদের এই সোনার ভাণ্ডারে হামলা চালানোর পর পর্তুগিজ এবং স্পেনীয় সাম্রাজ্যের বাসিন্দারা অবাক হয়ে যায়। তারা কিছুতে এটা ভেবে পাচ্ছিল না যে এক জায়গায় এত সোনা কিভাবে থাকতে পারে। এত সোনা আত্মসাৎ করার লোভে তারা ইক্কা সভ্যতাকে ধ্বংস করে দেয় এবং সমস্ত সোনা ইউরোপে নিয়ে যায়। অষ্টাদশ শতকে প্রায় 1350 টনের থেকেও বেশি সোনা দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ইউরোপে নিয়ে যাওয়া হয়েছিল। এই সমস্ত সোনা তারা লুটপাট করে পেয়েছিল। তারপর 1848 সালের 24শে জানুয়ারি জেমস মার্শাল নামের একজন ইউরোপিয়ান ব্যক্তি আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা নদীতে উজ্জ্বল সোনার কণা দেখতে পান। তারপর থেকেই সেখানে স্বর্ণ অভিযান শুরু হয়ে যায়। রাতারাতি হাজার হাজার মানুষ সেখানে বসবাস শুরু করে এবং সেখানে একটা গ্রামের নির্মাণ হয়ে যায়। কিছু বছর পরে এই জায়গাটা সান ফ্রান্সিসকো নামে পরিচিত হয়। তারপর আমেরিকাতেও এই হলুদ রঙের উজ্জ্বল ধাতুটার ভাণ্ডার বাড়তে থাকে। ক্রমশ সাইবেরিয়া এবং রাশিয়াতেও সোনার ভাণ্ডার পাওয়া যায়। তারপর সাউথ আফ্রিকাতে সোনার একটা নয় বরং 5টা সোনার খনি আবিষ্কৃত হয়। আফ্রিকাও সোনায় পরিপূর্ণ হয়ে ওঠে। যদিও দুর্ভাগ্যবশত আফ্রিকার বাসিন্দারা শুধুমাত্র শ্রমিক হয়ে রয়ে যায়। তারা নিজেদের সোনা নিজেরাই ব্যবহার করতে পারেনি, কারণ ব্রিটেন কমনওয়েলথের নামে বিভিন্ন দেশে লুট চালিয়ে যাচ্ছিল। আর এইভাবে কিছু কিছু দেশ সোনার কুবেরের ভাণ্ডারে পরিণত হয়েছিল। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব যে কোন দেশের কাছে সবথেকে বেশি সোনা আছে। অফিসিয়ালি পৃথিবীতে সবথেকে বেশি সোনা আছে আমেরিকার কাছে, আর এর মধ্যে সবথেকে বেশি সোনা আমেরিকার সরকারের দখলে আছে। এই দেশটার কাছে 8134 টন সোনা আছে। অন্যদিকে ভারতের কাছে আনুমানিক 800 টন সোনা আছে, যার মধ্যে 760 টন সোনা আরবিআইয়ের কাছে আছে। তবে এগুলো হলো অফিসিয়াল পরিসংখ্যান। কিন্তু আপনারা কি জানেন ভারতীয় বাসিন্দাদের কাছে কত সোনা আছে? সাধারণ মানুষের সংরক্ষিত স্বর্ণ ভাণ্ডারের কথা বললে বিশ্বের কোনো দেশ আমাদের সামনে জয়ী হতে পারবে না। আমাদের দেশে স্বর্ণখচিত মন্দিরও আছে। মন্দিরের ভূগর্ভেও প্রচুর সোনা আছে। যদিও সোনার খনির ব্যাপারে আমরা আগে থেকেই কাঙাল। আমাদের দেশের নদীতেও কখনো স্বর্ণকণা পাওয়া যায় না। তাহলে ভারতে এত সোনা আসলো কিভাবে? বন্ধুরা, ভারতীয় ব্যবসায়ীরা কয়েক শতাব্দী ধরে আমাদের দেশীয় মশলা, পোশাক এবং শিল্পকর্ম বিদেশে গিয়ে বিক্রি করতেন। সেই সময় এইসব নিত্য প্রয়োজনীয় জিনিস বর্তমান সময়ের পেট্রোলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই ব্যবসার পরিবর্তে ভারত কয়েক শতাব্দী ধরে বিদেশ থেকে সোনা এবং রূপো নিয়ে এসেছে। এইভাবে আমাদের দেশের স্বর্ণভাণ্ডার গড়ে উঠেছিল। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।